হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে এসেছি এবং আমার সাথে আজকে রয়েছেন আমাদের একদম সব থেকে প্রিয় স্যার শ্রী সপ্তর্ষি নাগ স্যার। ওনার তো ইন্ট্রোডাকশন দেওয়ার তোমাদেরকে কোনো প্রয়োজন নেই। যারাই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রিপারেশন করো, স্পেশালি সিভিল সার্ভিসেস, তারা তো সবাই ওনাকে চেনই। উনি বর্তমানে আমাদের ইসলামপুর মহকুমার এসডিও রূপে উনি কর্মরত রয়েছেন। এছাড়া উনি ডাব্লিউবিসিএস এর টপার ছিলেন এক সময় এবং আমাদের গাইডেন্স দিয়ে চলেন, গাইড মোটিভেটর সব কিছু বলতে পারো। তো অনেকদিন থেকে আমারও ইচ্ছে ছিল স্যারের সাথে একটা কন্ট্যাক্ট করার, স্যারের সাথে মানে জাস্ট যদি একটু কথা বলতে পারি, বাট হয়ে উঠছিল না। রিসেন্টলি স্যারকে আজকে আমি এখানে পেয়েছি লাইভে, পরিস্থিতিটা একটু খারাপ থাকার জন্য লাইভেই স্যারের সাথে একটু পেয়েছি, নয়তো ইচ্ছে ছিল স্যারের সাথে সামনাসামনি কথা বলার। তো যাই হোক, আজকে স্যারকে এখানে পেয়েছি, স্যারের কাছ থেকে কিছু জিনিস আমরা জানতে চাইবো। বেসিক্যালি স্যার, স্যার আপনাকে ওয়েলকাম আমাদের এই কমিউনিটিতে, ছোট্ট একটা কমিউনিটি স্টুডেন্টসদের মাঝখানে। তো স্যার, আপনার কাছ থেকে আজকে বেসিক্যালি তিনটে টপিকের উপরেই আমি ডিসকাশনসটা বা সেশনটা রাখতে চাইছি। স্যার, এক নাম্বার হচ্ছে যেটা অ্যাবাউট সিভিল সার্ভিসেস, যে সিভিল সার্ভিস বেসিক্যালি কী, এর উপর কিছু কোয়েশ্চেন্স থাকবে। অ্যান্ড স্যার নেক্সট হচ্ছে স্টুডেন্টসদের জন্য বা অ্যাসপিরেন্টস যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য বেশ কিছু সাজেশনস, কিছু কোয়েশ্চেন্স বা টপিক আছে যেগুলো তারা ফেস করে থাকে লাইফে প্রিপারেশনের দরুন, সেগুলোর উপর আর কাছ থেকে একটু আর কি গাইডেন্স চাইবো। স্যার, 3 নম্বর হচ্ছে অ্যাপার্ট ফ্রম বিইং সিভিল সার্ভেন্ট, আপনার সম্পর্কে কিছু জানতে চাইবো। 3 নম্বর টপিক এটা। তো স্যার, প্রথম যেটা পয়েন্ট অ্যাবাউট সিভিল সার্ভিস, সেটাতে আসি। তো সেটাতে প্রথম কোশ্চেন যেটা আমার আপনার কাছে, সেটা হচ্ছে স্যার, হোয়াট ইজ সিভিল সার্ভিস, মানে বেসিক্যালি সিভিল সার্ভিস ব্যাপারটা কি, হোয়াট ইজ সিভিল সার্ভিস? কারণ অনেকের মধ্যেই আমাদের এই ক্ল্যারিটিটা থাকে না। আমরা এটা বেসিক্যালি একটা জব ভেবে নিই, একটা গভর্নমেন্ট জব, এটা প্রিপারেশন করে ক্র্যাক করতে হবে, একটা চাকরি পাবো, এইটুকুই। বাট বেসিক্যালি হোয়াট ইজ সিভিল সার্ভিস? See, civil service actually it's a very much generalized term একটা, মানে practically আমরা most of the works, most of the jobs that we have, তাদের একটা categorization থাকে। Suppose আমি জানি যে তুমি 2018 এ সিজিএল ক্লিয়ার করে অডিট এন্ড অ্যাকাউন্টস এ গেছো, তাই তো? এবার এক্ষেত্রে তুমি অডিটর হিসাবে কাজ করবে। So your function will be limited only the job of being an auditor. Someone who is a doctor, তার কাজটা কিন্তু পুরোপুরি মেডিকেল লাইনে। Someone who is an engineer, তার কাজটা পুরোপুরি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। নাও সিভিল সার্ভিস এরকম একটা পিভটাল রোল ইন দা সোসাইটিতে প্লে করে থাকে, যার ক্ষেত্রে he actually coordinates all the departments. So he plays the role of a nucleus, যিনি সমস্ত ডিপার্টমেন্টের মাঝখানে আছে। সাপোজ মাই রোল অ্যাজ অ্যান এসডিও, আমার এখানে ডাক্তার রয়েছে, আমার সাব ডিভিশনে এসিএমওইচ রয়েছে, হাসপাতালে সুপার রয়েছে, এখানকার পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা রয়েছে, এগ্রিকালচার অফিসার রয়েছে, বিএলডিওরা রয়েছে। নাও অ্যাজ সাবডিভিশনাল অফিসার, সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে আমার রোলটা ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ ল অ্যান্ড অর্ডার রিলেটেড। আমার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা থাকে তাদের ডিউটি ডিস্ট্রিবিউশন করা অ্যান্ড ওভারঅল ল অ্যান্ড অর্ডার সুপারভিশন করা। But as subdivisional officer, I have to play the role of a nucleus. ঠিক যেমন করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্টে করে থাকে, সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেট করে থাকে। ফর এক্সাম্পল, আজকে কোনো একটা জায়গাতে ল অ্যান্ড অর্ডার ইস্যু হচ্ছে, সেক্ষেত্রে I have to take care of that aspect as subdivisional magistrate. গতকাল I went to visit যে এখানে একটা ইসলামপুরে একটা অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে, তা সেটা দুটো ডিপার্টমেন্ট ইনভলভ। ওয়ান ইজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা এটা করছে, সেকেন্ড ইজ হেলথ ডিপার্টমেন্ট যাদের আন্ডার এটা থাকবে। ডাইরেক্টলি আই ডোন্ট হ্যাভ এনি রোল, বাট আই হ্যাভ দ্য রোল অফ আ সুপারভাইজারি অফিসার। সেক্ষেত্রে আমি গিয়ে দুটো ডিপার্টমেন্টের মধ্যে করলাম, তাদের কাছ থেকে ডেডলাইন নিলাম। ডে বিফোর, মানে কয়েকদিন আগেই আমরা দেখলাম যে ইলেকশনের ক্ষেত্রে সমস্ত দপ্তর সব ইনভলভ থাকে। আই প্লে দ্য রোল অফ লাইক সাবডিভিশনের যে ওভারঅল যে অথরিটি, সেক্ষেত্রে এসডিও সেই রোলটা প্লে করে থাকেন, বা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লকের ক্ষেত্রে বিডিওরা। এবার এগ্রিকালচারাল একটা ক্রাইসিস হলো, আমার সাবডিভিশনে এগ্রিকালচারাল ক্রাইসিস হলো। নাও আই ডোন্ট হ্যাভ এডুকেশন ইন এগ্রিকালচার, বাট আই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য ফার্মার্স, দেয়ার নিডস, দেয়ার অ্যাসপিরেশনস। সুতরাং এমনি করে প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় করা, সেটাই হচ্ছে that is basically civil service. Civil service দিয়ে তুমি you can develop the society, তার মধ্য দিয়ে you cannot be like তুমি একটা পার্টি, তুমি হয়তো আজকে একটা ডিপার্টমেন্টে কাজ করছো, মনে করো এবার এসডিও ছেড়ে আমি পরবর্তীকালে মনে করো আমি হেলথে ডেপুটি সেক্রেটারি বা কনজিউমার অ্যাফেয়ার্স এর ডেপুটি সেক্রেটারি হিসেবে গেলাম, বা যে কোনো ডিপার্টমেন্টে। আফটার দ্যাট সেক্ষেত্রে আমি 2-3 বছর থাকলাম, আবার তারপরে আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে অন্য ডিপার্টমেন্টে গেল। এবার তুমি ধরো কনজিউমার অ্যাফেয়ার্স এ গেছো, কনজিউমার অ্যাফেয়ার্স এর কোনো প্রফেশনাল হিসেবে, তাহলে সেক্ষেত্রে তোমার ডিপার্টমেন্ট রোল বি লিমিটেড কি উইদিন দ্যাট ডিপার্টমেন্ট অনলি।
But civil servants, they have got this diverse job profile, যেক্ষেত্রে তাকে they have to coordinate, they have to be in all the departments. সুতরাং it's a very diverse field, যেক্ষেত্রে মনোটোনিক কোনো জায়গাই নেই, যেক্ষেত্রে তোমার মানে চ্যালেঞ্জেস গুলো অনেক বেশি, এবং these are the things, these are the actual reasons আমি প্রত্যেককে যেটা বলি যে ইন্টারভিউ এর সময় these are the areas that you have to mention, যে তোমার কাজটা কি, তোমার you cannot be limited to a particular segment, তাই না? সোসাইটি অ্যাজ এ হোল তার ওভারঅল ডেভেলপমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য ইউ আর দেয়ার টু প্রমোট দ্য হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি। সো দিস ইজ বেসিক্যালি দ্য রোল অফ অ্যান আইডিয়াল সিভিল সার্ভেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি। যাই হোক স্যার, অনেকটাই ক্লিয়ারিটি হলো, বুঝতে পারলাম, থ্যাংক ইউ স্যার। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে তাই হু শুড অপ্ট ফর সিভিল সার্ভিসেস, কাদের সিভিল সার্ভিসটা অপ্ট করা উচিত? মানে বেসিক্যালি সিভিল সার্ভিস অফ করা উচিত বলতে কি কি কোয়ালিটিস, বেসিক কোয়ালিটিস কিছু থাকা উচিত, যেগুলো থাকলে একজন মানে সিভিল সার্ভিসে শুধু পরীক্ষাটা কোয়ালিফাই করার জন্য নয়, মানে এই সার্ভিসে কি নিজেকে সাস্টেইন করার জন্য কি কি কোয়ালিটিস থাকা উচিত? হু শুড অফট ফর সিভিল সার্ভিসেস? আমার যখন আইএস এর ইউপিএসসি মানে আইএস যেটা আর কি ইউপিএসসি সিভিল সার্ভিস, সেখানকার আমার যখন ইন্টারভিউ হচ্ছিল, তো আইএমডির ডিরেক্টর, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর ডক্টর কুল শ্রেষ্ঠা সে সময় ছিলেন ডিরেক্টর। সো আমাকে যখন মক ইন্টারভিউ নিচ্ছিলেন, তো আমি ধরো মকে গিয়ে এরকম করে ঝুঁকে বসেছি। সো হি ওয়াজ আস্কিং মি যে হোয়াট ডু উই এক্সপেক্ট ফ্রম আ সিভিল সার্ভেন্ট, ঠিক আছে? আমি সেটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি না। ওয়াই? তুমি যদি ওয়ান্স ইউ সিট অন দ্যাট চেয়ার এবং তোমার পাশে হাজার হাজার মানুষ আসবে উইথ সাম রোবাস্ট এক্সপেকটেশনস এন্ড ইউ আর অলরেডি ড্রুপিং ইউরসেলফ উইদাউট হ্যাভিং দ্য কনফিডেন্স ইন ইউ, তাহলে হাউ ক্যান দে গেট দেয়ার কনফিডেন্স? হাউ উইল দে সি দেয়ার অ্যাসপিরেশনস বিং ফুলফিলড থ্রু ইউ? সুতরাং সিট লাইক আ সিভিল সার্ভেন্ট। সো ফার্স্ট থিং দ্যাট কামস অন মাই মাইন্ড ইজ personality. Personality should be like মানে খুব রিপালসিভ পার্সোনালিটি নয়, যে তুমি প্রচন্ড মানে চেয়ারে বসে মারাত্মক গাম্ভীর্য নিয়ে থাকলে যেটা মানুষকে কাছেই আসতে দিল না, তাহলে সেই পার্সোনালিটির তো কোনো দরকার নেই। বাট ইট শুড হ্যাভ আ ম্যাগনেটিক পার্সোনালিটি, ইট শুড বি অল এমব্রেসিং পার্সোনালিটি। তুমি বেসিক মানে ইন্টারভিউয়ের ভাষায় বা বইয়ের লেখার ভাষাতে অনেক কিছু বলা যায়, বাট বেসিক ফিল্ডে দেখো আমাকে প্রচুর ক্ষেত্রে এমন জায়গাতে হয়েছে যে সমস্ত লাক্সারি কমফোর্ট মাটিতে মেঝেতে বসেছি আমরা, ঠিক আছে? একটা জায়গাতে প্রবলেম সলভ করতে গেছিলাম, আই ওয়েন্ট দেয়ার এন্ড দেয়ার দোজ পিপল, তারা মেঝেতে বসে দালানে, যেটা বাড়ির দালান যেটা, সেখানে বসে তারা কথা বলতে পছন্দ করে। নাও আই ওয়েন্ট দেয়ার টু সলভ দেয়ার প্রবলেম। সেক্ষেত্রে গিয়ে যদি আমি আই এক্সপেক্ট ভিআইপি ট্রিটমেন্ট, আমার জন্য চেয়ার আসবে, সো ফার্স্ট থিং দ্যাট কেম অন মাই মাইন্ড যে সমস্ত ইগোকে ছেড়ে দাও, ওর জন্য পাশে গিয়ে দালানে বসে ওর পিঠে হাত দাও, ঠিক আছে? সুতরাং এই যে মানে ইগোকে ছেড়ে আসা, দ্যাটস দ্য ফার্স্ট থিং। মানুষের পাশে দাঁড়ানোটার সময় তোমাকে ইউ হ্যাভ টু ফরগেট হু ইউ আর, ইউ আর নাথিং, ইউ আর নাথিং তোমার। সুতরাং এই জায়গাটাকে ফিল করা, এই জায়গাটাতে অনেকে অনেক সময় বলে থাকেন যে আমি এরকম সেরকম, বাট ইটস নট, মানে ফিল্ডে গিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করার সময় ইট প্রুভস হু ইউ আর। সুতরাং সেই জায়গাটাতে তোমার নিজের এই ইগো সিস্টেমটাকে চেঞ্জ করা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সেটাকে চেঞ্জ করে মানুষের পাশে থাকা। অনেস্টি ইন্টিগ্রিটি ডেফিনেটলি পার্ট অফ দিস। অনেস্টি ইন্টিগ্রিটি ছাড়া তুমি আজকে একটা জায়গাতে গিয়ে কাজ করবে, সেক্ষেত্রে গিয়ে তুমি ভাবলে বোধহয় পুরো T20 খেলেনি, ঠিক আছে, দুদিন পরে বেরিয়ে যাবে সেখান থেকে তোমার নাম দেখলে লোকে থুতু দেবে, ঠিক আছে? মানে ইফ সামওয়ান ইজ নট অনেস্ট, তাহলে সেই আলটিমেটলি তুমি মানে সিভিল সার্ভিস গিভস ইউ দ্য বেস্ট অপরচুনিটি টু বি ইন দ্য হার্ট অফ দ্য পিপল। মানুষের হৃদয়ে তুমি যদি জায়গা না করে দিতে পারো, তুমি তো ওখানে 2 বছর থাকবে, 1 বছর থাকবে, 3 বছর থাকবে, তারপরে সেখান থেকে চলে যাবে। তাহলে কি তোমার অস্তিত্ব শুধু বোর্ডের মধ্যে ক্রোনোলজিক্যাল চার্টের মধ্যে একটা নাম হয়ে থাকা? সেটা তো নয়। বাট ইউ হ্যাভ টু বি, সেই নাম কয়েকদিন পরে মুছে যাবে, 20-30 বছর পরে হালকা হয়ে যাবে তোমার নাম। বাট আমি ইসলামপুরে এসে দেখেছি, ইসলামপুরে 2080 সালের একজন এসডিও, তার কথা মানুষ এখনো বলে। জলপাইগুড়িতে আমি জানি যে নিত্য সুন্দর ত্রিবেদী স্যারের কথা, যার সম্পর্কে আমি একটা ভিডিওতে আমার বলেছিলাম, ত্রিবেদী স্যারের কথা মানুষ এখনো বলে, বিকজ দে রিসাইড ইন আওয়ার হার্টস।
সুতরাং অ্যাজ আ সিভিল সার্ভেন্ট তোমাকে এই জায়গাটাকে করে নিতে লাগবে। অনেস্টি, ইন্টিগ্রিটি, আপরাইটনেস, দিজ আর ডেফিনেটলি দ্য কোয়ালিটিস, বাট তোমাকে বুঝতে লাগবে হোয়াট আর দ্য অ্যাসপিরেশনস অফ পিপল। সেটা করে মানুষের সঙ্গে, তোমার কাছে একটা মানুষ আসছে যে হয়তো খেতে পারে না, যার বাড়িতে ফেরার পয়সাটা পর্যন্ত নেই, সে বাড়িতে হেঁটে যাবে, বাট তুমি তার সঙ্গে একসঙ্গে কথা বলছো, তার মতন করে ভাবতে হবে। এই জন্য তোমার ইগো সিস্টেমের মধ্যে একটা চেঞ্জ আনা। সুতরাং আই থিঙ্ক ইফ দিজ আর দেয়ার, তাহলে সিভিল সার্ভেন্ট মনে হয় একজন ভালো সিভিল সার্ভেন্ট হওয়া যায়। আর কাজ করা তো ভালো মন্দ কম বেশি কাজ সবাই করে থাকে। অবশ্যই স্যার। স্যার এরপরে চলে আসি স্যার তাহলে সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টে আমরা সিভিল সার্ভিস সম্পর্কে তো জানলাম, অনেকটাই ক্ল্যারিটি পেলাম আমরা। এবার নেক্সট ডিসকাশনটা আমাদের রাখছি কিছু পার্সোনাল প্রবলেমস বা কিছু প্রবলেম ফেস করে থাকে অ্যাসপিরেন্টসরা তাদের কম্পিটিটিভ প্রিপারেশনের দরুন, আমিও করেছি। তো সেই কিছু জায়গাগুলোতে আপনি একটু আপনার কাছে জানতে চাইবো। নাম্বার 1 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ পজিটিভিটি এবং নেগেটিভিটি। চারিদিকে যদি দেখি স্যার, আমরা এখন নেগেটিভিটিতেই ভর্তি, সব কিছুতেই নেগেটিভিটি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পারিপার্শ্বিকে। তো এর মধ্যে এই নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে পজিটিভিটিটাকে কীভাবে একজন অ্যাসপিরেন্ট মেনটেন রাখতে পারবে থ্রু আউট তার প্রিপারেশন? নেগেটিভিটি, পজিটিভিটি, দিজ আর হাইলি ফিলোসফিক্যাল ওয়ার্ডস। আমার কথাতে a beggar cannot be choosers, an aspirant cannot be a philosopher. This is the first part of this ball game. নেগেটিভিটি, পজিটিভিটি, এই সমস্ত জিনিস, ঠিক আছে, এগুলো জিনিস ছিল আগেকার দিনেও ছিল, অন্যভাবে ছিল, এখনকার দিনে এসছে অন্যভাবে এসছে, সামনের দিনে ডাইমেনশনসটা উইল চেঞ্জ ওয়ান্স এগেইন। এবার তুমি যদি ভাবো এই নেগেটিভিটি সেগেটিভিটি এইসব জিনিস, ভাই দেখো পিছনে একটু মানে সোসাইটির তকমা না থাকলে কেউ তোমাকে ফিলোসফার হিসেবে কেউ গুরুত্ব দেবে না, ঠিক আছে? তুমি নেগেটিভিটি নিয়ে চর্চা করলে, পজিটিভিটি নিয়ে চর্চা করলে, মানুষ মানে আনসাকসেসফুল লোককে মানুষ জীবনে কোনোদিন শোনে না, ঠিক আছে? সুতরাং তোমাকে ওই লাইফের নেগেটিভিটি, পজিটিভিটি, তোমার সেটা বিলাসিতা করার সময় নেই। ফার্স্ট থিং যে একজন অ্যাসপিরেন্টের কাছে এগুলোর বিলাসিতার সময়টাই তো থাকবে না, ঠিক আছে? মানে আমি দৌড়াচ্ছি, আমার ছোট বাচ্চাকে যখন দেখলাম যে মানে ও যখন হাঁটা শিখলো, হাঁটা শিখতে শিখতে পড়ে যাচ্ছে, মানে ও দূরের থেকে আমি আর ওর মা বসে আছি, ওর দাদা বসে আছি, ও দূরে দৌড়াচ্ছে তো পড়ে যাচ্ছে। নাও ওর মধ্যে আমি যেটা দেখতাম যে ও যদি পড়ে গিয়ে ভাবে যে আমি পারছি না, আমার তো এত ছোট ছোট পা, ঠিক আছে, আমি তো বাবা মার মতন এখন বড় হইনি, আমি কি করে হাঁটবো, এই কথাগুলো যদি ও ভাবা শুরু করতো, তাহলে কিন্তু ওর ওঠার শক্তি আর পেত না। হোয়াট শি ডিড, বা আমার ছেলের কথা ক্ষেত্রেও, প্রত্যেকেরই ছেলে মেয়ের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, হোয়াট দে ডু, সঙ্গে সঙ্গে গা হাত পা ঝাড়া দিয়ে উঠে, যদি পায়ে একটু আঁচড়ও লাগে কেঁদে ফেলবে, তা ভাববে না কিন্তু আমার আঁচড় লাগলো আমি যেতে পারবো না। তার নেক্সট টার্গেটটা কি থাকবে? সঙ্গে সঙ্গে নিজের পায়ে দাঁড়াও, আমি বাবা মার কাছে পৌঁছে যাও। অ্যাসপিরেন্টসদেরও দে শুড অলসো থিঙ্ক ইন দ্যাট ওয়ে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা আমাদের জানলাগুলো, মনের জানলাগুলোকে বেশি খোলা রাখি। এই জানলাগুলোকে তোমরা ওয়ান্স ইউ বি সাকসেসফুল, then you will have enough time and liberty to be philosopher. সে সময় ভাববিস এই কাজটা আটকে যাচ্ছে, এই কাজটাকে এরকম ভাবে সেরকম ভাবে, এখন ভাবার সময় নেই, এখন করে যাওয়ার সময়, ঠিক আছে? সুতরাং আই উড সে যে এই যে নেগেটিভিটি অ্যাসপেক্টটা, আমি মোটিভেশনাল অনেক কাজকর্ম করে থাকি, সেটা করতে করতে বুঝেছি যেটা, যে এতটাই নেগেটিভিটি আমি দেখেছি যে সেটা দেখে আমার মনে হয়েছে যে মানে রিয়াল চ্যাম্পিয়ন ডাজন্ট নিড এনি মোটিভেশন, ঠিক আছে? মানে আমি দেখেছি কিছু মানে ছাত্রছাত্রীকে, কিছু অনেককে দেখেছি যে দে নেভার নিডেড এনি মোটিভেশন, দে ওয়ার হাইলি সাকসেসফুল ইন অল দ্য এক্সামিনেশনস দে অ্যাপিয়ার্ড, দে স্যাট ফর, এবং তাদের এক্সটার্নাল বা এক্সট্রিনসিক মোটিভেশনের কোনো দরকার পড়েনি, বিকজ দে হার্ডলি হ্যাড এনি টাইম টু বি ডিমোটিভেটেড, দে ওয়ার অলওয়েজ মোটিভেটেড। হ্যাঁ, there were dark phases, but they were always in the mood of blaming no one but themselves. If they were in a situation যেখান থেকে ওঠা যাচ্ছে না, তাহলে তাদেরকে তারা নিজেদেরকেই ব্লেম করেছে, অন্যকে নয়। পরিস্থিতিকে ব্লেম করেনি, ভগবানকে ব্লেম করেনি, বাবা মাকে ব্লেম করেনি, প্রতিবেশীকে ব্লেম করেনি, নিজেকে ব্লেম করেছে। কি বলেছে? আমার এই জায়গাটাতে পড়াটা ঠিক হয়নি, ওই জন্য আমি এই পরীক্ষাটাতে ক্লিয়ার করতে পারছি। দ্যাট বিকেম দেয়ার স্টেপিং স্টোন টুয়ার্ডস বিগার সাকসেস। সুতরাং আই থিঙ্ক এই যে নেগেটিভিটি ইদানিং কালে এটা খুব চর্চিত, মেবি আমার চ্যানেলে মোটিভেশনাল ভিডিওস আমি খুব দিয়ে থাকি,
বাট মানে রিয়েল চ্যাম্পিয়নদের জন্য আই নেভার সে এনি মোটিভেশনাল ওয়ার্ড। দে ডোন্ট নিড মাই মোটিভেশনাল ওয়ার্ডস, আর তাদের জন্য মানে কারোরই দরকার নেই। দে আর মোটিভেশন দেমসেলভস। সুতরাং আমার মনে হয় যে অল দ্য স্টুডেন্টস শুড ফলো দিস পাথ। যেদিন আমি আমার একটা মোটিভেশনাল ভিডিও করলে তাতে দেখবো যে 10টার উপরে ভিউ হচ্ছে না, that day I will understand that my basic idea of starting this channel is successful. Now people don't need motivation, they themselves are their motivation. সুতরাং I would say যে do not be philosophical. এটা শাহরুখ খানের একটা খুব ভালো কথা শুনেছিলাম যে do not be philosophical unless you are successful, you have success in your pocket. ততক্ষণ অব্দি এই সমস্ত মোটিভেশন, পজিটিভিটি, নেগেটিভিটি ভাবার দরকার কাজ করে। স্যার নেক্সট একটা পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, আমার নিজের পার্সোনালি এটা মনে হয়েছে যে একটা কম্পিটিটিভ জব এক্সামের আমরা অনেক সময় টার্গেটটা অনেক সময় ড্রিমটা আমাদের বড় থাকে, এবার সেটাতে একটু টাইম লাগে। সাপোজ কেউ ডাব্লিউবিসিএস এর জন্য টার্গেট করলো বা এসএসসি সিজিএল বা ইউপিএসসির একটা বড় ড্রিম থাকে, অনেক সময় অনেক সময় লাগে। বাট কিছুজন থাকে আমরা যারা ব্যাকআপ প্ল্যান রাখি একটা, যে বাই চান্স যদি এখানে কোয়ালিফাই না হই তাহলে আমি কি করব। কারণ আমরা জানি স্যার কম্পিটিটিভ এক্সাম যেটা দেখে এসেছি এটা 1%-এরও কম সাকসেস রেট থাকে, সকলে কোনোদিন জব পাবে না, এটা পুরোপুরি ফ্যাক্ট। না 1 লক্ষ পেপারের যদি মানে প্রিপারেশন স্টার্ট করে আগামী 6 বছরে 1 লক্ষ জন কোয়ালিফাই করবে না। তো সেক্ষেত্রে অনেকে ব্যাকআপ প্ল্যান রাখে, আবার অনেকে ব্যাকআপ প্ল্যান রাখে না। তো এই ব্যাকআপ প্ল্যান বা প্ল্যান বি এটা কি থাকাটা জরুরি বা কতটা ইম্পর্টেন্ট, এই ব্যাপারে একটু কিছু। দেখো ব্যাকআপ প্ল্যানটা মানে আমার ডাব্লিউবিসিএস কখনোই অ্যাম্বিশন ছিল না। আমি দিল্লিতে কোচিং এর জন্য গিয়েছিলাম, আই ওয়াজ প্রিপেয়ারিং ফর আইএএস ইউপিএসসি। সেক্ষেত্রে প্রিলিমস মেইনস এর পরে ইন্টারভিউতে বসি, যখন রিজেক্টেড হই ইন্টারভিউ, দেন দিস আইডিয়া অফ ডাব্লিউবিসিএস কেম অন মাই মাইন্ড। তার আগে আমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছিলাম ছেলে খেলার মতো করতে, ঠিক আছে। আই ডিডন্ট নো যে আমি ডাব্লিউবিসিএস এর প্রথম অ্যাটেম্পটে প্রথম হব। বাট আলটিমেটলি হোয়াট হ্যাপেন্ড, যে আমি আমার অ্যাম্বিশনে পৌঁছাইনি। WBCS became my plan B, and today whatever or whoever I am just because of my plan B. মেবি আজকে আমি একজন আইএস হলে আমাকে এরকম 10 লোক চিনতো না, মেবি আমার নিজের কার্যক্ষেত্রে আমি সফল হতাম, কিন্তু মানে এতগুলো ছেলে মেয়ে, এতগুলো স্বপ্ন, তাদের মাঝখানে থাকতে পারতাম না। কারণ সামহাউ আমি দেখেছি যে একটা ডিস্টেন্স তৈরি হতেই থাকে। বাট জাস্ট বিকজ আই পারসিউড মাই প্ল্যান বি or I had মানে my plan B during the journey, তার জন্যই মনে হয় যে আজকের জায়গাটা আমার তৈরি হয়েছে। এবং প্ল্যান বি ইটস নট লাইক যে তোমাকে প্ল্যান বিটা তুমি আনসাকসেসফুল হবে ভেবে প্ল্যান বি শুড কাম অন দ্য ওয়ে, ইন দ্য প্রসেস। তুমি এসএসসি পড়ছো, এসএসসি না পারলে আমি স্কুল টিচার হব, এই ধরনের জিনিসটা ঠিক নয়। তুমি এসএসসির পড়া পড়ছো, পড়া পড়তে পড়তে তুমি নিজেকে প্রিপেয়ার করছো। সিমিলার বা মেবি 5-10% এদিক ওদিকের যে সিলেবাস রয়েছে সমস্ত পরীক্ষায় তুমি দেবে। ইফ ইউ আর নলেজেবল এনাফ তুমি ক্লিয়ার করবেই, কেউ আটকাবে না। আজকাল আমি মানে অনেক সময় অনেক কথা শুনি, ঠিক আছে, বাট তুমি নিজেই দেখেছো, তুমি ইউ হ্যাভ সিন দ্য রিয়েলিটি। সুতরাং তুমি বলতে পারবে যে এক্সাক্ট সিনারিও। সুতরাং আই থিঙ্ক ইউ শুড পারসু নলেজ, ইউ শুড চেস এক্সেলেন্স, এবং সেটাই আমি বারবার করে বলে যাই, ইফ ইউ চেস এক্সেলেন্স প্ল্যান বি উইল বি দ্য বাই প্রোডাক্ট। সুতরাং আই থিঙ্ক দিস উইল কাম অন দ্য ওয়ে। হ্যাঁ স্যার, কারণ অনেকে আমি দেখি মানে কিছু থাকে, কিছু জনের সাথে এরকম পরিচয় হয়েছে যে ধরেন ডাব্লিউবিসিএস কে টার্গেট নিয়েছে, বাট এরকম মেন্টালিটি করে নিয়েছে যে ডাব্লিউবিসিএস না হলে আর অন্য কিছু না, মানে অন্য পরীক্ষাতে যে রাস্তায় যে ছোট কোনো পরীক্ষা হলো এটা দিস ইজ দ্য ওয়ার্স্ট পার্ট অফ দ্য গেম, গত বছর ডাব্লিউবিসিএস এর 20 নিয়েছে। এবার আগামী এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে আগামী 5 বছরে 100টা ছেলে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ পাবে। এক্সিকিউটিভ না হলে আর কিচ্ছু না, এরকম প্ল্যান আছে অন্তত এই মুহূর্তে বেঙ্গলের 1.5 থেকে 2 লক্ষ, ঠিক আছে। তার মানে যদি 1 লক্ষ ছেলেমেয়ে যদি তারা সিনসিয়ারলি দিয়ে থাকে 99,000, হ্যাঁ 900 জন, তাহলে তারা কোথায় যাবে? এবার সেই মানে 100 জনের মধ্যে না আসতে পারলে আমি কি করবো? এটা দিস শুড নট বি, মানে আমার মনে হয় যে WBCS should just be a symbol. WBCS should be a symbol of the pinnacle of knowledge that you need to gather to become any similar or a bit lower examinations. সেটা হচ্ছে পিনাকল। Once you reach that pinnacle, মানে it doesn't matter তুমি পেলে কি পেলে না, I don't care.
তুমি WBCS এ নাই পেতে পারো। তুমি WBCS যদি 1 নম্বরের জন্য WBCS যদি মিস করো, I think you have developed yourself into such a product that you can definitely clear 10 other examinations. I need you to achieve that knowledge. তারপরে 1 নম্বর 2 নম্বর 5 নম্বর 10 নম্বরে যদি মিস হলে হতেই পারে, no one cares. But কখনোই WBCS কে ওয়ান এন্ড অনলি গোল হিসেবে ভেবে রাখা, I think that will be a foolish thing to do. স্যার নেক্সট হচ্ছে কি স্যার পয়েন্ট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে হাউ টু মেনটেন স্টাডি অ্যান্ড লাইফ ব্যালেন্স। মানে কিছু স্টুডেন্টকে দেখেছি কমেন্টও করে যখন দেখি যে পড়াশুনোতেই এমনভাবে থাকে যে বাদবাকি যে সোশ্যাল লাইফটার দিকে কোনো ধ্যান নেই, নো এন্টারটেনমেন্ট। এটা মানে এরকম অনেকেই বলে থাকে, দেখি বিভিন্ন গ্রুপেও কমেন্ট করে যে WBCS হোক বা যে কোনো পরীক্ষা দিতে গেলে 2 থেকে 3টা বছর নিজেকে পুরোপুরি কনফাইন করে নাও, মানে কনফাইন মানে একদম ঘর বন্দি করে নাও, বাইরে বেরোনোর প্রয়োজন নেই। তো এটা কতটা যুক্তিযুক্ত আর কি? দেখো, ইট ডিপেন্ডস অন পারসন টু পারসন। আমার মতন ছেলে যদি ঘরবন্দি থাকে বেশি দিন, তাহলে আলটিমেটলি ডাই। ঠিক আছে, সুতরাং সেটা যতই কঠিন পরীক্ষা হোক, আই ক্যানট লিভ লাইফ উইদাউট সার্টেন থিংস। তার মধ্যে ডেফিনেটলি ফ্রেন্ডস টু প্লে আ পার্ট, তারপর আমার পার্সোনাল লাইফ আছে, আমার ফ্যামিলি লাইফ আছে, সুতরাং দিস থিংস উইল গো অন। বাট হ্যাঁ, মানে 2-3 বছর দরকার নেই। আই থিঙ্ক ওয়ান ইয়ার খুব সিনসিয়ার যদি তুমি ডিভোশন যদি দিতে পারো, আই থিঙ্ক দ্যাটস এনাফ। আমি একজনকে বলছিলাম যে 2 hours for 2 years, দিস ইজ দ্য রেমেডি ফর সাকসেস ইন এনি এক্সামিনেশন। 2 hours for 2 years, 2 বছর ধরে রেগুলার 2 ঘন্টা, 365 into 2 into 2, that is the remedy for success in any damn examination. রেগুলারিটিটা মেনটেন রাখতে হবে পুরোপুরি, একদম কনসিস্টেন্সি। ওকে স্যার, নেক্সট হচ্ছে স্যার হাউ টু স্টে অ্যাওয়ে ফ্রম ডিস্ট্রাকশনস। ডিস্ট্রাকশন বলতে আমরা জানি সকলেই, ডিস্ট্রাকশন বলতে প্রথম কথা মাথায় যেটা আছে সেটা সোশ্যাল মিডিয়াই আছে। এছাড়াও আরও রিয়েল লাইফে কিছু ডিস্ট্রাকশনস থাকে, এগুলো থেকে কিভাবে দূরে রাখতে পারে বা কিভাবে করতে পারে? মানে চাইলেও অনেক সময় করে উঠতে পারি না, যে এই ফেসবুক বা কিছু থাকলো, চাইছি যে যেটাতে দূরে থাকি নিজেকে, কিন্তু তাও হয়ে ওঠে না। সেক্ষেত্রে কি কি স্টেপ নেওয়া যেতে পারে যেগুলো যাতে এগুলোর থেকে দূরে রাখতে পারি নিজেকে, বা এগুলোকে ভালো মতো ইউটিলাইজ করতে পারি যে কোনো? আমি পার্সোনালি যেরকম একটা টার্মকে আমি খুব ইদানিং রেকমেন্ড করছি, মানে অনেকে আমার কাছে পার্সোনাল কাউন্সেলিং এর জন্য করে, আই প্রোভাইড ডেফিনেটলি যে তাদের কাউন্সেলিং। আই জাস্ট মেনশন ওয়ান ওয়ার্ড, যে ওয়ান্স এ উইক ফেসবুক ফাস্ট। ফেসবুক ফাস্টিং সেটা সবকিছুর থেকেই হতে পারে, হোয়াটসঅ্যাপ ফাস্টিং ও হতে পারে, ফেসবুক ফাস্টিং ও হতে পারে, সোশ্যাল মিডিয়া ফাস্টিং ওয়ান্স আ উইক। ঠিক আছে, এবং মুনি ঋষিরা, মানে সাধারণ মানুষ থেকে যারা খুব বড় বড় মুনি ঋষি হয়েছে, তারা নাকি ওরকম করতো, প্রথমে মঙ্গলবার শনিবার এই ধরনের দিনগুলোতে ফাস্টিং করতো, তারপরে দেখলো ফাস্টিং এর এত গুণ, তারপরে তারা ভলিউম অফ ফাস্টিংটাকে বাড়াতো, তারপরে মনে করলো একদিনের জায়গায় 1.5 দিন হলো, 1.5 দিনটা 2 দিন হলো, এরকম করে আস্তে 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 ফাস্টিং মানুষ আলটিমেটলি বুঝলো যে ডেফিনেটলি খাওয়া দাওয়া তো দরকার, বাট ওয়ান্স আমরা উইথড্র করছি নিজেকে, তখন সার্টেন থিংস, আমার স্পিরিচুয়াল কিছু ইমপ্রুভমেন্টস আমার মধ্যে আসছে। ঠিক আছে, তা তেমনি যদি তুমি সাকসেসফুলি 24 আওয়ার্স স্যাটারডে সানডে যে কোনো দিন, পিক এনি ডে, সেদিন তুমি যদি নিজেকে উইথড্র করে রাখতে পারো সাকসেসফুলি, নট ইভেন ফর আ সিঙ্গেল সেকেন্ড তুমি উইল নট, তুমি জাস্ট দেখবে যে এই কি এলো, কি ওই ছবিটাতে কে কি বললো, করতে পারো। বা হোয়াটসঅ্যাপে তোমরা এখনো সেই পজিশনে পৌঁছানি, আমাদের ক্ষেত্রে যেরকম হোয়াটসঅ্যাপ বন্ধ রাখলে ইট বিকামস আ মেস। ঠিক আছে, এইখানে আগুন লেগেছে, ওখানে ঝামেলা হয়েছে, এইখানে সমস্যা হয়েছে, এই সমস্ত সমস্যা আমাদের ক্ষেত্রে, বাট ইউ আর স্টিল লাকি এনাফ যে তোমাদের এখনো সেই জায়গাটা হয়নি। সুতরাং একটা দিন সোশ্যাল মিডিয়া ফাস্টিং করে রাখো, আমার মনে হয় দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে হাউ ইউ হ্যাভ ডেভেলপড ইয়োরসেলফ ইন জাস্ট স্প্যান অফ 24 আওয়ার্স। এবং সেক্ষেত্রে তুমি তারপরে তোমার মধ্যে নিজেই আস্তে আস্তে উইথড্রটা আসবে, এটা আসবে। অনেকে ভাবে যে তারপরে আরে, অনেকে আবার দেখেছি অন্যরকম করে, যে they withdraw themselves completely from social media and when they become successful পুরো ফাটিয়ে দেয়, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়। দেখো আমি কি করে ফেলেছি, আমি ফাটিয়ে দিয়েছি, I'm the boss, I'm back with a bang। তখন অ্যাডিকশনটা আবার চলে আসে পুরোপুরি ভাবে। এবং মানে তখন কি হয়, তখন মানে দ্যাট ইজ অলসো নেগেটিভ। তার মানে তুমি অন্যকে বলছো যে এই যে তুমি
তুমি আমার জিনিসটা দেখো আমি কি করছি সোশ্যাল মিডিয়াতে, দ্যাট অলসো নট, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ অলসো নট ইট। ব্যালেন্সিং হোয়াট এভার ইউ ডু, আই থিঙ্ক দ্যাট ইজ আমার, মানে আই এম অলসো ভেরি অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া, বাট আমি আই স্টে উইদাউট সোশ্যাল মিডিয়া whenever I want, I stay without social media. কখনো কখনো দেখবে আমি সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন 7 দিন 10 দিন 15 দিন পোস্ট করছি না কোনো, ইভেন আই ডোন্ট ওপেন, ঠিক আছে? সুতরাং এটা ইটস আপ টু ইউ, মানে ইট শুড নট কন্ট্রোল ইউ, ইউ শুড কন্ট্রোল ইট, দ্যাটস দ্য বেস্ট। স্যার নেক্সট এটা হচ্ছে কিছু সাম ইন্টারভিউ গাইডেন্স। আপনি ইন্টারভিউ নিয়ে থাকেন, আমি ইন্টারভিউগুলো সবগুলো দেখেছি, যদিও ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করি না, বাট আমি প্রতিটা ইন্টারভিউ আমি ফলো করেছি, কারণ প্রতিটির থেকে অনেক কিছু শেখার আছে। তো যারা স্টুডেন্টসরা আছে তাদের জন্য সাম ইম্পর্টেন্ট কিছু ইন্টারভিউ গাইডেন্স, যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, নট অনলি ডাব্লিউবিসিএস, ফর আদার এক্সামস অলসো। তুমি আমার সঙ্গে যে ইন্টারাকশনটা করছো, দিস ইজ অলসো ইন্টারভিউ, দিস ইজ অলসো ইন্টারভিউ, ইউ আর ইন্টারভিউ মি। এবার আমি যাকে ইন্টারভিউ নিচ্ছি, যে পরীক্ষার জন্য দিচ্ছে, সেটাও ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে? দ্য প্রবলেম ইজ নাও যে সে আমার জায়গাটা কখনোই নিজেকে ফিল করতে পারছে না। এই যে আমি তোমার সঙ্গে, তুমি আমাকে বলছো আর আমি স্পন্টেনিয়াসলি আমি আই এম গিভিং আনসার, ঠিক আছে? যে আমি ধরো অনেক ক্ষেত্রে অনেকগুলো কাজ আমি ভেবে রেখেছিলাম যে আমি এই প্রশ্নটা আমি জানা আছে, আমি উত্তরটা আমি আমার নিজের মতো, মানে আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে আমি হয়তো দেবো। সাপোজ তুমি আমাকে কিছু কোয়েশ্চেন্স পাঠিয়ে দিয়েছো, সে এবার যে স্যার এরকম ভাবে হতে পারে, এবার আমি যদি জীবনে কোনোদিন সেগুলো নিয়ে প্রিপারেশন নিয়ে আমি তোমার সামনে এসে বলতে চাই এটা বলবো, এটা এরপরে এটা বলবো 1 2 3 পয়েন্ট, তাহলে তুমি দেখবে যে আমার সঙ্গে তোমার ইন্টারাকশনটা ইট বিকাম সো ডাল। বাট if I just express myself, ঠিক আছে, if I just being the natural me, তাহলে আমাদের এই ইন্টারভিউটা it becomes attractive to other people. When I am actually opening myself, I am being frank with you and others. ইন্টারভিউয়ারের মধ্যে একটা ফর্মাল জিনিসের ক্ষেত্রে ডেফিনেটলি ফর্মালিটির একটা জায়গা তো থাকবেই, সেই জায়গাতে ইউ শুড নট সে এনিথিং যেটা কোনো রকম ডিবেট বা কোনো কিছুকে করবে। বাট আই থিঙ্ক বিং দিস মাচ অফ ফ্র্যাঙ্ক, এই আইস ব্রেকিংটা সবার আগে দরকার। ওইখানে এমন কোনো লোক বসেনি যে বাঘ ভাল্লুক আছে যে তোমাকে খেয়ে নেবে। এই ফিয়ারটা যেদিন তোমার মাথার থেকে আউট হয়ে যাবে, সেদিন ফার্স্ট হার্ডেল তুমি ক্রস করবে। তুমি ইন্টারভিউয়ের সময় আমাকে অনেকে অনেক প্রশ্ন করে, স্যার এটা কি বলা যাবে, ওইটা কি বলা যাবে? ইফ দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, ইউ হ্যাভ টু টেল ইট। কোনো জিনিস বলা যাবে না এই কথাটা নয়, বলা অবশ্যই, সবকিছু বলা যাবে। তোমার এটা হয়েছে, তুমি 10 বছর আগের থেকে তুমি 10 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, স্যার আমি এই জায়গাটা কি বলবো? আমি বলবো মানে হোয়াট ডু মিন, মানে না স্যার আমি কি অন্য কিছু বলবো, আমি অন্য কিছু করছি। আমি বললাম ডিড ইউ ডু দ্যাট? বলে নো স্যার। তাহলে তুমি কেন বলবে? তাহলে তুমি প্রথম দিন থেকে, তার মানে হুইচ প্রুভস দ্যাট ইউ উইল বি আ ভেরি ব্যাড অফিসার, বিকজ তোমার প্রথম তো ফলস লাই, whatever is truth, expressing that is the best interview. And interview basically it's a mind game. They are testing your guts, তুমি মুইয়ে পড়ো কিনা, ঠিক আছে না? And they want to see যে তুমি as an officer, সুতরাং মেবি 5 years down the line তুমি কিরকম মানুষ থাকবে। এবার তুমি এসে প্রচন্ড স্টিফ এরকম ভাবে গুড মর্নিং স্যার এরকম ভাবে এরকম করে দিচ্ছ, তাহলে as a person you will be exactly the same 5 years down the line when you will go to manage a subdivision or a block whatever it is, তখন তোমার মানুষরা তোমার থেকে তাহলে কিছুই পাবে না, তারা একটা মেশিনকে পাবে যে ভালো মানুষের সঙ্গে মিশতে পারে না। সুতরাং নিজেকে একটু এক্সপোজ করো, নিজেকে একটু এক্সপ্রেস করো, and I think your job will be done. And সবসময় মানে সার্টেন থিংস আর ভেরি মাচ রিকোয়ার্ড। আমি ইন্টারভিউর জন্য বারবার যেটা গাইডেন্স দিয়ে থাকি যে এখন তো নিউ নর্মালে পুরো চেঞ্জ হয়ে গেছে অনলাইন ইন্টারভিউ এন্ড অল, বাট সামনে থাকলে সবসময় আপরাইট মানে স্ট্রেট নিয়ে থাকা, আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করা, সত্যিটাকে বলা, যেটাতে বিশ্বাস করো সেটাকে স্টিক করে থাকা। সে যতই প্রেশার দিক তুমি স্টিক করে থাকো, স্টিক করেই থাকো, সেটাতে শেষ মুহূর্ত পর্যন্ত নড়বে না। তারপরে সে নড়িয়ে দিল, ও তার মানে তুমি মানে চ্যালেঞ্জেস এর জন্য ডাব্লিউবিসিএস এ আসো না, তুমি পয়সার জন্যই আসো। মেবি তোমার কোনো কথাতে তার মনে হলো,
নো স্যার, মানে আমি চ্যালেঞ্জেস এর জন্য এডব্লিউবিসি আছি। বলে না আমার তো মনে হচ্ছে না সেটা। আমি বলি স্যার, বাট স্যার সরি আই বেগ টু স্টেট স্যার, যে আমি চ্যালেঞ্জেস এর জন্যই আসি এবং এই চ্যালেঞ্জেস এর এই জায়গাটায়। সো দে উইল বি হার্পিং অন দ্য সেম থিং, যে এগেইন এন্ড এগেইন যে তুমি সেটা করো না, বাট দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। সুতরাং এই জায়গাটাকে তোমাকে ফেস করতে হবে। স্যার ইন্টারভিউ নিয়ে দুটো কোশ্চেন আছে, আমার পার্সোনাল কোশ্চেন এটা। এক নাম্বার হচ্ছে যে কোশ্চেন্সগুলো মানে স্ট্যাটিক পুরোপুরি যে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে পার্সোনালিটি টেস্টও, বাট হতে পারে সেগুলোর অ্যান্সার্স আমরা পারলাম না। তো এই স্ট্যাটিকগুলো আর কি, মানে ডাইরেক্ট যেগুলোর অ্যান্সার হয়, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বেসডও নয়, এটা কতটা এফেক্ট ফেলে? মানে অনেকে থাকে যে হয়তো পরীক্ষা দিতে গেল একটাও কোশ্চেন পাচ্ছে না, বলছে আমি কোশ্চেন্সের উত্তর দিতে পারিনি, বাট আদার্স যেগুলো সাইড আছে সেগুলো ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কতটা এফেক্ট পড়ে আর কি? দেখো, আমি আমার বইয়ের মধ্যে একটা জিনিস লিখেছিলাম যে পার্সোনালিটি টেস্টের দুটো অ্যাসপেক্ট থাকে, মানে পার্সোনালিটির দুটো অ্যাসপেক্ট থাকে। তুমি অ্যাজ আ হিউম্যান বিং কিরকম, তোমার সার্টেন ট্রেটস এন্ড কোয়ালিটিজ আর দেয়ার। নাম্বার টু, a man with a good personality must have some knowledge, ঠিক আছে? এবার মানে নলেজ ছাড়া টুক্কা লাগিয়ে দু একটা টেস্ট পাস করা যায়, লাইফের টেস্ট গুলো পাস করা যায়। এবার না হোয়াট, তোমাকে 20টা প্রশ্ন করা হলো, তার মধ্যে 10টা জেনারেল কোয়েশ্চেন্স গুলো তুমি খুব ভালো উত্তর দিলে, ঠিক আছে, বাট এমন হবেই না যে বাকি 10টার মধ্যে তুমি একটা উত্তর দিতে পারলে না। ইফ ইউ ম্যানেজ দিস 10 কোয়েশ্চেন্স ভেরি ওয়েল, এবং বাকি 10টার মধ্যে 5-6টা আর 3-4টে ঠিকঠাক উত্তর দিলে, আই থিঙ্ক দ্যাট উইল ডু। বাট ইন দ্যাট কেস তোমার এই বাকি প্রশ্নগুলোর উত্তর খুব ভালো ব্যালেন্সড হওয়া দরকার আছে। সুতরাং মানে এবার যদি 10-এর মধ্যে 10টাই না পারো, তার মানে দে মে হ্যাভ দ্য ডাউট যে এর কিন্তু নলেজ খুব কম। দ্যাট উইল ক্রিয়েট আ নেগেটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি। বাট এমনও নয় যে তোমাকে স্ট্যাটিক প্রশ্নের ক্ষেত্রেও 10-এ 10ই পারতে হবে, নো, নট নেসেসারি। 4টা মানে 5টা করে, বাকি এইদিকে তোমার আইডিয়াস এর কোশ্চেন্স গুলোকে ভালোভাবে করো। আর একটা পয়েন্ট আছে, এটা আমার জানার, আমি ইন্টারভিউ এখনো অবধি দেইনি, মানে প্রাইমারি বাদ দিয়ে, বাট ম্যাক্সিমাম ইন্টারভিউগুলোতে যেগুলো দেখি আর কি, মক ইন্টারভিউ বা যেখানটায় হবিজ রিলেটেড, এটা আমার পার্সোনাল একটা কোশ্চেন জানার, এই জিনিসটা অনেকদিন ধরে এনথুজিয়াজম আছে যে হবি জিজ্ঞেস করা হয়। এবার হবিজ যখন কাউকে জিজ্ঞেস করা হয়, অনেকে ফেকও করে, আবার অনেকে পার্সোনাল রিয়েল হবিটাও বলে থাকে। সাপোজ বই পড়া হলো কি ফুটবল খেলা হলো, তো তখন তাকে কাউন্টার কোশ্চেন্স করা হয় হবি রিলেটেড জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন্সগুলো। এই জায়গাটাতে আমার মনে হয় যে আমি হবি স্টাফ দেখেছিলাম এটা নিয়ে, অ্যাকর্ডিং টু যদি ডিকশনারিতেও দেখি আমরা পুরোপুরি এর মিনিংটা, হবিজ ইজ সামথিং দ্যাট উই ডু ইন আওয়ার লেজার টাইম ফর এনজয়মেন্ট, মানে আমাদের এনজয়মেন্টের জন্য করে থাকি ফ্রি সময়ে, কোনো আউটপুট বা কোনো কিছু না আসতে পারে, কোনো যায় আসে না, বাট আমাদের এনজয়মেন্টের জন্য করে থাকি, দ্যাট ইজ হবি। তো সেক্ষেত্রে হবি কেউ জিজ্ঞেস করলে তাকে স্যার পুরোপুরি সেই হবিতে সাপোজ কেউ বলে আমি গান করতে ভালোবাসি, তো মিউজিশিয়ানে নিয়ে চলে যাওয়া হয়, মিউজিশিয়ানদের সম্পর্কে মানে অনেক গভীরে জিজ্ঞেস করা হয়। তো সেটা কেন করা হয়, এই জিনিসটা আমার জানার খুব মানে এনথুজিয়াজম আর কি। মানে তোমাকে বললাম না, ওই যে কোয়েশ্চেনের, যদি কেউ রান্না করতে ভালোবাসে, কেউ একজন রান্না করতে ভালোবাসতেই পারে, ঠিক আছে, তাহলে তাকে এবার বলা হলো যে তুমি ইটালিয়ান পাস্তা, হাউ পাস্তা ইজ মেড ইন মেক্সিকো, ঠিক আছে, সেটা তুমি বলো, ঠিক আছে, রান্না করতে ভালোবাসতেই পারে, ঠিক আছে। এবার তাকে যদি সেটা বলা হয় যে পাস্তাকে মেক্সিকোতে কিভাবে বানানো হয়, তার জন্য মেক্সিকান মানে ইটালিয়ান ডিশকে মেক্সিকোতে যখন করা হয়, সেক্ষেত্রে মেক্সিকোতে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টকে দেওয়া হয়, বা চাইনিজ এন্ড তাইওয়ানিজ ডিশের মধ্যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স, কি কি মশলা বা ইনগ্রেডিয়েন্ট স্পাইসেস আলাদা আলাদা, এন্ড তোমার হবি কুকিং, তোমার মাছের ঝোল রান্না করতে ভালো লাগে, তোমার পাঠার মাংস রান্না করতে ভালো লাগে, তোমার বাঁধাকপি রান্না করতে ভালো লাগে, এন্ড ইউ হ্যাভ নেভার থট অ্যাবাউট তাইওয়ানিজ ডিশ, তাহলে আই থিঙ্ক মানে ইন্টারভিউয়ার ইজ অলসো লাইক, মানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু মানে খুব একটা বড় কিছু হতে যাচ্ছে। কিন্তু বাট ডেফিনেটলি তোমার ইওর হবিজ কুকিং, সে কুকিং, কুকিংটা নিয়ে যখন বলছি, বা তোমার হবি কিচেন গার্ডেনিং এর ক্ষেত্রে যদি বেসিক একটা প্রশ্ন করে থাকে যে শশা কি রকমের মাটিতে হয়, তোমার হবি কিচেন গার্ডেনিং, তুমি বলবে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে শশা কি ধরনের মাটিতে হতে পারে, ইউ ডোন্ট নো দ্যাট। তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি
তোমার বাড়িতে কি স্ট্রবেরি চাষ করেছো বা স্ট্রবেরি চাষ হতে পারে, বা তোমাকে যদি বলে যে তোমার বাড়িতে তুমি আপেল ইয়ে করেছো, ইউ শুড নো দিস বেসিক থিংস। ঠিক আছে, তোমার যদি রান্না হবি হয়ে থাকে তাহলে তোমার বেসিক কিছু মানে রান্না, তো যে রান্নাগুলো তুমি করেছো তার রেসিপিটা তোমার জানা উচিত। তুমি যদি ফেক করে থাকো তাহলে ইউ উইল নট নো। তোমার গল্পের বই পড়া হবি, তোমার গল্পের বই পড়া হবি, এবার তুমি তোমার হবি বই পড়া, এবার তুমি দেখা গেল তুমি পড়েছো কি উর্দুতে লেখা কোনো কিছু শায়েরি বইয়ের বাংলা ইয়ে, ঠিক আছে, হাউ ক্যান দ্যাট বি ইয়োর হবি? তোমার হবি বলতে তুমি যদি বাংলা থেকে বলো তোমার হবি হচ্ছে রিডিং বুকস, তাহলে ডেফিনেটলি দে মে আস্ক সাম বুকস, যে আমাদের ফেভারিট মানে ফেমাস অথার্স বাংলার যারা রয়েছেন, সুনীল গাঙ্গুলি, শীর্ষেন্দু বলো, এনাদের শঙ্কর, ঠিক আছে, বুদ্ধদেব গুহ, বুদ্ধদেব বসু, সকলের মানে এনাদের লেখা তুমি পড়েছো কিনা জিজ্ঞেস করতেই পারে, কোন লেখাটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, এই বইটা কার লেখা, আশাপূর্ণা দেবীর কোনো বইয়ের, এগুলো সুচিত্রা ভট্টাচার্যের কোনো বই, এগুলো আসতেই পারে। বাট তুমি এক্সপেক্ট করো না তোমার হবি এই বলে তুরস্কের এই অথর সম্পর্কে তোমার নলেজ আছে কিনা, ঠিক আছে, দ্যাট you are not supposed to know. I think মানে they are playing a game with you if they ask this kind of questions. এটাই স্যার, ওটাই জানার ছিল যে কেউ গার্ডেনিং করলে ওকে যদি এখন কোনো ফেমাস গার্ডেনারের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে তো সে নাও জানতে পারে সেটা, আর কি এরকম একটা ব্যাপার। তুমি যদি বাড়িতে গোলাপ ফুল লাগানোটা, গোলাপ গাছ লাগানোটা তোমার হবি, তার মানে গোলাপের জন্য যে মাটিটা দরকার হয় সেই মাটিটা তুমি জানো, গোলাপের কাটিং কিভাবে করতে হয় সেটা জানো, কখন জল দিতে হবে সেটা জানো, কোন সময় চারাটা লাগালে ভালো হয়, কোন সময় বড় হবে, কোন ইয়ে দেবে, দিস তুমি গোলাপ ফুল লাগানোটাই তোমার হবি হতেই পারে, ঠিক আছে, এটা বললে। এবার তুমি জানো যে আমার বাড়ির সামনে গোলাপ ফুল ফোটে, দেখতে ভালো লাগে, আমি লাগাই, সেখানে ফুল ফোটে। এবার তারা যদি গোলাপের অরিজিন কোথায় হয়েছিল, কোথাও, তার মানে তুমি অ্যাকচুয়ালি হবি কিন্তু পার্সু করোনি, হবির পেছনে লুকিয়ে থাকা যে ইনফরমেশন গুলো সেগুলোকে পার্সু করতে করতে, তার মানে তুমি গোলাপ গাছ কোনোদিন লাগাওনি। তুমি যদি তুমি নিজের হবি সম্পর্কে বেশি ফ্যাকচুয়াল জিনিস জেনে থাকো, তার মানে হচ্ছে তুমি তোমার কাছে সেই সময়টা তুমি তোমার হবিতে কাজে লাগালে বেটার হতো। সুতরাং দিস ইজ আ ভেরি ক্লেভার ট্র্যাপ, বেসিক জিনিসটা জানো হবির সম্পর্কে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। এবার চলে আসছি নেক্সট থার্ড পয়েন্টে আমাদের, যেখানে আমি জানতে চাইছি আপনার সম্পর্কে, মানে অ্যাপার্ট ফ্রম বিইং এ সিভিল সার্ভেন্ট, একজন সিভিল সার্ভেন্টের বাইরে হু ইজ সপ্তর্ষি নাগ বেসিক্যালি। তো স্যার ফার্স্ট কোশ্চেন যেটা, হু ইজ সপ্তর্ষি নাগ ইন 3 ওয়ার্ডস? আমি সপ্তর্ষি নাগ ইন 3 ওয়ার্ডস, 3টে ওয়ার্ড স্যার যেটা আপনাকে ডিফাইন করবে। ক্রিয়েটিভ, এবার ইনোভেটিভ এন্ড টকেটিভ। আপনার এফবিতে সামথিং হয়তো একটা স্ট্যাটাস দেখেছিলাম, ওটা বেশ ভালো লেগেছিল, কি বহেমিয়ান সামথিং একটা আমার হোমলি বহেমিয়ান। হোমলি আমি ভেবেছিলাম যে সেটাকে লিখবো, কিন্তু ওই যে বললাম না, ইনোভেটিভ হলে তোমার একটা জিনিসে পড়ে থাকবে না, ঠিক আছে, মানে আমি লিখেছিলাম অ্যান আনঅথরাইজড অথর, ঠিক আছে, আনসিভিলাইজড সিভিল সার্ভেন্ট এন্ড আ হোমলি বোহেমিয়ান, মানে সবকিছু উল্টো। ওকে স্যার। স্যার নাম্বার 2 পয়েন্ট, মোস্ট মেমোরেবল মোমেন্ট অফ ইওর লাইফ? দেয়ার আর সো মেনি, কিন্তু একটা আমার ক্যারিয়ার সংক্রান্ত কোনো মেমোরেবল মোমেন্ট আজ পর্যন্ত আমার জীবনে নেই। আমার ম্যারেজ আমার খুব মেমোরেবল মোমেন্ট, আমার ছেলে হওয়া 2012 সালে, সেটাও 2007-এর ডিসেম্বরে বিয়ে হওয়া, 2007-এ ছেলে হওয়া, 2012-তে ছেলে হওয়া, 2017-তে মেয়ে হওয়া, এবং পরবর্তীকালে এই যখন ইসলামপুরে এসডিও হবার পরে যখন আমি স্যালুট নিচ্ছিলাম, ওই হাজারে হাজারে মানুষ টেকিং দ্য স্যালুট, আমার বাবা মা পিছনে বসেছিলেন, এবং সেদিন বাড়িতে ফেরার পরে আমার হোল ফ্যামিলি, মাই পেরেন্টস, আমার ওয়াইফ, আমার চিলড্রেন, they said me that they told me that we are proud of you. I think that was the best moment. আর স্যার যদি মানে ট্র্যাজিক কোনো বলি? ট্র্যাজিক, হ্যাঁ, ট্র্যাজিক, দেখো ট্র্যাজেডি আমার লাইফে দেয়ার মানে ট্র্যাজিক মোমেন্টস তো ডেফিনেটলি ওয়ার দেয়ার,
বাট লাইফ ইজ, ওই যে বললাম তুমি একটা সময় ইউ বিকাম ফিলোসফিক্যাল, স্ট্রাগলিং ফেজে ফিলোসফি বেশি না করাই ভালো। বাট আমার মনে হয় ট্র্যাজিক মোমেন্টস কে যত পেছনে তুমি ফেলে আসবে ততই তুমি সামনের দিকে চলার উৎসাহটা বেশি পাবে। ট্র্যাজেডি ডাজন্ট give you the inspiration to look forward, but tragedy gives you the education to be stronger. সুতরাং ট্র্যাজেডিকে যদি তুমি মনে করো তাহলে আই ডোন্ট থিঙ্ক ইউ আর ডুইং জাস্টিস যে তার পেছনে কোনো ঘটনা বা হু ইউ আর সেটাকে। সুতরাং আই ডোন্ট রিমেম্বার এনি রিকালেক্টেড, দেয়ার আর প্লেন্টি অফ ট্র্যাজিক মোমেন্টস। তুমি একটা দুটোকে চুজ করতে বলে আই ক্যানট। ওকে স্যার, নো প্রবলেম, থ্যাংক ইউ। স্যার নেক্সট পয়েন্ট যেটা জানতে চাইছি, ইউর রোল মডেল অর আইডিয়াল, মানে কোনো টিচার হতে পারেন বা যে কোনো আপনার জীবনের রোল মডেল বা আইডিয়াল মনে করেন। আলাদা আলাদা ফিল্ডে, আলাদা আলাদা ফিল্ডে কোনো একজন পার্টিকুলার ক্যারিয়ারের ফিল্ডে বলতে চাইছি আর কি, মানে WBCS এর প্রিপারেশনস ধরুন সেই সময় আর কি। দিল্লিতে থাকার সময় একবার ওই জনশতাব্দী এক্সপ্রেসের টিকিট কেটে সেখানকার জেনারেল ক্লাসের টিকিট কেটে চলে গেছিলাম মুসৌরিতে, লাবাসনাতে। সেখানে গিয়ে প্রশান্ত কুমার স্যারের সঙ্গে, মানে ওখানে গিয়ে কাউকে কিন্তু চিনি না, আমি ঠুট করে চলে গেছিলাম। অনেককে আমি ইন্টারভিউতে জিজ্ঞেস করি না তুমি দেখা করেছো কিনা, এই করেছো কিনা, আমার ওই জায়গাতে ভাবো। তখন আমি চলে গেছিলাম প্রশান্ত কুমার স্যারের সঙ্গে দেখা করতে। প্রশান্ত কুমার স্যার ঝাড়খণ্ড ক্যাডারে IAS অফিসার, এখন সে সময় 3rd বা 4th র্যাঙ্ক করেছিলেন, ঠিক আছে। ওনার যে পার্সোনালিটিটা, হ্যাঁ, উনি আমার সঙ্গে কথা বলছিলেন, আশপাশ দিয়ে লোক যাচ্ছিল, হ্যাঁ অনেকে যাচ্ছিল, উনি কখনো তাকালেনও না সেই দিকে। He was just talking to me, but who was particularly a non-entity at that moment. I was no one. Even now I'm nobody, but তখন আরো বেশি কেউ ছিলাম না। উনি আমার সঙ্গে যখন কথা বলছিলেন, আশপাশ দিয়ে লোক যাচ্ছিল, আসছিল, কোনো দিয়ে তাকালেন, because at that moment I was his only priority. That thing touched me a lot. কিন্তু as such role model কেউ ছিল না। স্যার নেক্সট হচ্ছে সামথিং অ্যাবাউট ইউর বুক মেক ইট বিগ। নেক্সট কোনো এই বইটা সম্পর্কে যে আইডিয়া, মানে কিভাবে আপনি ভাবলেন যে এই বইটা সম্পর্কে প্রকাশ করা বা লেখার, হাউ দ্য আইডিয়া? আমি যে কথাগুলো বলি সেটাকে আমি মেক ইট বিগ এর কথাগুলোর কিছু কথাকে আমি মেক ইট বিগ এর মধ্যে লিখেছি, কিছু কথা। কিন্তু আমি যে লাইফ সম্পর্কে ফিলোসফিক্যালি যেভাবে চিন্তা ভাবনাটা করি সেটা আমার পরবর্তী বইয়ে আসবে, 3rd বইটার মধ্যে। আপাতত তোমাকে যেটা জানিয়ে রাখি যে আমার সেকেন্ড বইটা অদ্ভুত করে বইটাকে আমি রিলিজ করাচ্ছি। সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের মধ্যে, এবং তুমি তোমার ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটাকে দিয়ে রেখো, www.saptarshinath.in। এই ইয়েতে আগামীকাল আমার থ্রিলার নভেল, আমার সেকেন্ড বুকটা একটা থ্রিলার হতে চলেছে ইংরেজিতে, এবং সেই থ্রিলার নভেলের প্রথম চ্যাপ্টারটা আপলোড হবে। এবং প্রতি রবিবার, এরপর থেকে প্রতি রবিবার প্রত্যেকটা করে চ্যাপ্টার আমার এই ওয়েবসাইটে সিরিজের আকারে পাবলিশড হতে থাকবে। স্যার থ্যাংক ইউ ফর দ্যাট। অবশ্যই সকলের ভালো লাগবে, পড়বে নিশ্চয়ই। বললাম স্যার এটুকুই জানার ছিল আপনার কাছ থেকে আজকে, অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, বাট আজকে গিয়ে সেটা পুরোপুরিভাবে পূর্ণ হলো, এবং আশা করবো আগামী তো পাওয়া যাবে আপনাকে। এখন তো পরিস্থিতি খারাপ বলে সামনাসামনি হলো না দেখা, বাট ইন ফিউচারে আশা করছি আপনাকে পাবো সামনাসামনিভাবে, যাতে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে ডিসকাস করতে পারি। তো যেগুলো জানার ছিল, যে সকল প্রবলেমসগুলো আমরা সাধারণত ফেস করে থাকি, সেগুলোর উপরে আজকে চেষ্টা করলাম স্যারের কাছ থেকে জানার। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আপনি এসে আমাদেরকে এইগুলো গাইডেন্সগুলো দিলেন, কারণ এগুলো খুবই প্রয়োজন। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুই থাকছে তোমাদের জন্যে। আরও কিছু যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই জানিও, এবং স্যারের চ্যানেলের লিঙ্ক থেকে শুরু করে নিয়ে ওনার যে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফলো করো অবশ্যই, এবং স্যারকে তোমরা ফলো করো, এটা তো বলার বাইরে নেই, জানি আমি। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই থাকছে। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে, তাহলে গুড বাই অ্যান্ড টেক কেয়ার।